নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আমি শিবম। নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে ফেললো ভারতবর্ষ। ঠিক দুদিন আগে তারা নিঃশব্দে K4 মিসাইল, নিউক্লিয়ার যে মিসাইল, তা কিন্তু টেস্ট করে ফেললো। বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ কিন্তু ভারতবর্ষের এ ধরনের পদক্ষেপে কার্যত স্তব্ধ। কারণ ভারতবর্ষ এই ধরনের পদক্ষেপ নিতে পারে এবং ভারত সামরিক শক্তিতে যে আজকে এই জায়গায় পৌঁছে যেতে পারে, তা কিন্তু তারা ভেবেই কার্যত মাথায় হাত পড়ে গেছে তাদের। তারা আইএনএস আরিহান্ত দ্বারা ভারতবর্ষ এই প্রথমবারের জন্য K4 নিউক্লিয়ার ক্যাপাবেল মিসাইল কিন্তু টেস্ট করে ফেলেছে উড়িষ্যায়। পরবর্তীকালে জানা যায় এই মিসাইলের রেঞ্জ হলো ৩,৫০০ কিলোমিটার। কিন্তু অদ্ভুতভাবে এই মিসাইল টেস্ট করা নিয়ে ভারতবর্ষ সরকারি কোনো বিবৃতি দেয়নি। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের পাশাপাশি রাশিয়া কিন্তু চুপ, ডিআরডিও চুপ, একাধিক সংগঠন কিন্তু কার্যত চুপ। এটাও হয়তো ভারতের একটা ডিপ্লোম্যাটিক চাল। এর আগে যখন ভারতবর্ষ অগ্নি মিসাইল টেস্ট করেছিল, তখন চায়না কিন্তু পরিষ্কারভাবে দাবি তুলেছিল এই অগ্নি মিসাইল টেস্টের জন্য ভারতবর্ষ নাকি জাতিসংঘের নিয়ম মানেনি। অর্থাৎ এই অগ্নি মিসাইলের দৈর্ঘ্য বা রেঞ্জ যতটা হওয়া উচিত ছিল, ভারতবর্ষ নাকি তার থেকে অনেক বেশি রেঞ্জের একটা অগ্নি মিসাইল বানিয়ে রেখে দিয়েছে। এবং চায়নার একাধিক নিউজ পেপারে কার্যত ভারতবর্ষকে তীব্র সমালোচনা করা হয়েছিল এবং তারা জাতিসংঘের পদক্ষেপ দাবি করেছিলেন। আর তার জন্যই ভারতবর্ষে পার্টিকুলারলি এই K4 মিসাইল টেস্টিংয়ে কোনো সরকারি কোনো বিবৃতি দেয়নি। রাশিয়া কার্যত চুপ এবং ভারতবর্ষের একাধিক সামরিক দপ্তর কিন্তু কার্যত চুপ। তারা তখন বলেছিলেন ইউএন এর নিয়ম মানেনি, ইউএন এর যে নিয়ম আছে অর্থাৎ লং রেঞ্জ মিসাইল টেস্টের যে নিয়ম, সেই নিয়ম নাকি মানেনি ভারতবর্ষ। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই যে পার্টিকুলারলি অগ্নি মিসাইল, সেই অগ্নি মিসাইল কিন্তু ভারতবর্ষ নিয়ম মেনেই বানিয়েছে। ফলে চায়নার সেই রকম অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছিলেন সে সময় ভারত সরকার। আর এই K4 মিসাইল, যার রেঞ্জ প্রায় ৩,৫০০ কিলোমিটার অফিসিয়ালি ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছে, সেই ৩,৫০০ মিসাইলের রেঞ্জ কার্যত চায়নার যে ঘুমুড়ি দিতে পারে, তা কিন্তু এক কথায় সকলেই বুঝতে পারছেন। বর্তমান বিশ্বে ভারতবর্ষ মিসাইল ব্যবহার করুক, এ হয়তো আমরা কখনোই চাই না। কিন্তু টোটাল যদি ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং পলিটিক্যাল সিচুয়েশনটা দেখেন, জিওপলিটিক্যাল স্ট্রাকচারটা দেখেন, তাহলে দেখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু নয়, মধ্যপ্রাচ্যে এই হিজবুল্লাহদের সঙ্গে হিজবুল্লাহদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, কিংবা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ। ফলে কখন কোন ঘটনা ভারতবর্ষকে আঘাত করবে, ভারতবর্ষের দিকে ধেয়ে আসবে, ভারতবর্ষ হয়তো নিজেরাই জানে না। তার জন্যই ভারতবর্ষ যে লুকিয়ে লুকিয়ে এতদিন K4 মিসাইলের মতো শক্তিশালী একটা মিসাইল বানাচ্ছিল, তা কিন্তু গোটা বিশ্ব বুঝতেই পারেনি। যখন এই মিসাইল টেস্টিং এর খবর প্রকাশিত হয়, তখন কিন্তু বিশ্বের একাধিক সংবাদ মাধ্যম কার্যত ভারতের এই সামরিক শক্তিকে বাহবা জানিয়েছে। যদিও তাদের কাছে এ ধরনের বাহবা জানানো ছাড়া আর কিছুই কিন্তু নেই, করার নেই। এই K4 মিসাইলকে গেম চেঞ্জিং মিসাইল কেন বলা হয়, এ বিষয়ে আপনাদের ছোট্ট দুটো কথা বলে দিই। দেখুন, ভারতবর্ষের এর আগে সাবমেরিন ছিল বঙ্গোপসাগরের উপরে, ফলে সাবমেরিনটি কোথায় আছে সহজেই জানা যায়। কিন্তু বর্তমানে ভারতবর্ষ তাদের নিজস্ব যে প্রকাণ্ড সাবমেরিন, তা কোথায় লুকিয়ে রেখেছে তা কিন্তু বিশ্বের কোনো দেশই জানে না। অর্থাৎ ভারতবর্ষের সেই সাবমেরিন কিন্তু ট্রেস করা সম্ভব হয়নি। আর এই ধরনের সাবমেরিনকে কার্যত নিয়ে যদি এই K4 মিসাইল ভারতবর্ষ লঞ্চ করে ছেড়ে দেয়, তাহলে চায়নার কোন জায়গায় গিয়ে পড়বে বা বিশ্বের কোন জায়গায় গিয়ে অ্যাটাক করবে, তার কিন্তু কোনো সঠিক দিশা কোনো প্রতিবেশী দেশ কিংবা ভারতের যারা শত্রুপক্ষ, তা কিন্তু দেখাতে পারবে না। এর আগে যখন অগ্নি 5 মিসাইল ভারতবর্ষ প্রয়োগ করেছিল, তখন চায়না কিন্তু পরিষ্কারভাবে তাদের যে ডিফেন্স সিস্টেম অর্থাৎ S-400 ডিফেন্স সিস্টেমকে বিশ্বের সামনে নিয়ে এসেছিল। অনেকেই ভেবেছিলেন এই S-400 ডিফেন্স সিস্টেম চায়নার কাছে নেই, কিন্তু চায়না কিন্তু সে সময় বাজারে বলে দিয়েছিল, অফিসিয়ালি জানিয়েছিল, তাদের কাছেও কিন্তু এই সকল মিসাইল ডিটেক্টিং বা এই সকল ডিফেন্স সিস্টেম আছে। ফলে এক্ষেত্রে সাবমেরিনকে লুকিয়ে রাখাও ভারতের একটা ডিপ্লোম্যাটিক চাল। কারণ এই সাবমেরিনের মাধ্যমে যদি K4 মিসাইল ভারতবর্ষ পরবর্তীকালে ব্যবহার করে, তাহলে S-400 এই ধরনের মিসাইল কিন্তু বা মিসাইল ডিটেক্টিং ডিফেন্সিং সিস্টেম কিন্তু প্রতিপক্ষ আর ব্যবহারই করতে পারবে না। ভারতবর্ষ সামরিক শক্তি শুধু নয়, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের যে নিজস্ব বুদ্ধিমত্তা সামরিক অভিযানে, তাও কিন্তু আস্তে আস্তে দেখাতে শুরু করে দিয়েছে। যার ফলে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশও কিন্তু ভীত এবং সন্ত্রস্ত। চায়নার কথা কেন বলছি আমি, কারণ দেখুন, বর্তমানে
ভারতবর্ষের শত্রুপক্ষ হিসাবে পাকিস্তান ছাড়া আর কারোর নামই মাথায় আসে না, কিন্তু পাকিস্তানকে কার্যত শেষ করার জন্য এই ধরনের K4 মিসাইলের প্রয়োজন নেই। কারণ K4 মিসাইল অত্যন্ত শক্তিশালী একটা মিসাইল, যার রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার। এছাড়াও ভারতবর্ষের কাছে যে সকল মিসাইলগুলো আছে তা K4 এর থেকে একটু কম শক্তিশালী হলেও তারাই পাকিস্তানকে ঘায়েল করতে সম্ভব। যেমন অগ্নি 5 মিসাইলের রেঞ্জ 750 কিলোমিটার। অর্থাৎ এই ছোটখাটো যে মিসাইলগুলো আছে তারাই পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু K4 মিসাইল কিন্তু সব থেকে বড় যুদ্ধক্ষেত্রে প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার হতে পারে ভারতবর্ষের। ফলে ভবিষ্যতে যুদ্ধ আসুক আর না আসুক, এই K4 মিসাইল কার্যত টেস্ট করে ভারতবর্ষের সম্পদ গোটা বিশ্বের সামনে কিন্তু এক নিমেষে অনেক গুণ বেড়ে গেল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। পরবর্তীকালে ভারতবর্ষ একটি স্টেটমেন্ট দিয়েছিল। তারা বলেছে, উই আর পিস লাভিং বাট উই ক্যান রিপ্লাই। এটা তো ঠিক, ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর বলেছে আমরা পিস লাভিং, আমরা শান্তির জন্য, কিন্তু এর মানে এটা নয় যে আমরা রিপ্লাই দিতে পারি না। আর K4 মিসাইল লঞ্চিং এর মাধ্যমে ভারতবর্ষ যে রিপ্লাই দেওয়ার পথ আরো একবার প্রশস্ত করলো, তা কিন্তু আন্তর্জাতিক মহল ভালোভাবেই বুঝতে পেরেছে। আর ভারতবর্ষের কাছে এর আগে K50 মিসাইল ছিল, যার রেঞ্জ 750 কিলোমিটার। আমি বলেছি সেই 750 মিসাইল যদি তাইওয়ান থেকে ছাড়া হতো তাহলে ম্যাক্সিমাম চীনের সাংহাই অব্দি যেত। ফলে যদি চীন ভারতবর্ষের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ ভবিষ্যতে নেয়, তাহলে ভারতবর্ষ এই ধরনের K4 মিসাইল যদি এখন ব্যবহার করে, তাহলে হয়তো ইজিলি বেজিং অব্দি টার্গেটেড এরিয়া এবং ইউরোপের একাধিক দেশকে ভারতবর্ষের নিজস্ব রেঞ্জের মধ্যে নিয়ে এলো। এই খবর হয়তো নিঃসন্দেহে ভারতবাসী হিসাবে আপনাকে গর্বিত করতেই পারে। পাশাপাশি আরও একটা ডিপ্লোম্যাটিক চাল কিন্তু ভারতবর্ষ কালকে করে ফেলেছে, যা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। ভারতবর্ষ কিন্তু সলমান খান কার্যত নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়েছে। এই সলমান খান ছিলেন সিবিআই এবং এনআইএ এর বিচারে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল শুধু কাশ্মীর নয়, তিনি বিভিন্ন আমাদের যে দেশ, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনকে চালাতেন এবং কার্যত তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেন। এই লস্কর ই তৈয়বারের নেতা এই পার্টিকুলারলি সলমান খানকে দীর্ঘদিন ধরে কিন্তু ভারতবর্ষ খুঁজে যাচ্ছিল। আর অবশেষে ভারতবর্ষ কিন্তু আফ্রিকার একটি দেশ থেকে এই সলমান খানকে নিজেদের হেফাজতে নিয়ে আসতে কিন্তু সক্ষম হলো। আফ্রিকার যে দেশে সলমান খান ধরা পড়েছে সেই দেশটির নাম হলো রাওয়ান্ডা। এই রাওয়ান্ডাতে কিন্তু 2018 সালে নরেন্দ্র মোদী সফরে গেছিলেন। প্রসঙ্গত বলে রাখি, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি রাওয়ান্ডার মতো ছোট্ট একটা আফ্রিকান দেশে কিন্তু সে সময় সফরে করেছিলেন। অনেক সমালোচনা হয়েছিল সে সময়, অনেকে বলেছিলেন রাওয়ান্ডাকে আমাদের কোনো কাজেই লাগবে না। আদৌ কি রাওয়ান্ডা ভারতের মতো যোগ্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য? কিন্তু নরেন্দ্র মোদী শুধু রাওয়ান্ডাতে সেদিন যে গেছিলেন সেটা নয়, একাধিক গিফট কিন্তু রাওয়ান্ডাকে দিয়েছিলেন। রাওয়ান্ডাতে গরু কিন্তু কার্যত পূজিত হয়, তার জন্য ভারতবর্ষ কিন্তু সে সময় প্রায় 200টির বেশি গরু উপহার স্বরূপ রাওয়ান্ডা সরকারকে দিয়েছিল। আর এই সলমান খানের বিভিন্ন তথ্য মারফত জানা যায় এই সলমান খান নাকি রাওয়ান্ডার মতো ছোট্ট একটা দেশে দোকান চালাচ্ছিল। আফ্রিকার বিভিন্ন দেশে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পাকিস্তানিদের, বিভিন্ন এই সকল নেতাদের ছোটখাটো মুদিখানার দোকান, কিন্তু এদের পিছনে যে অনেক বড় অঙ্ক আছে তা কিন্তু ভারতবর্ষ কালকে কার্যত আন্তর্জাতিক মহলে এক্সপোজ করে দিল। রাওয়ান্ডার সঙ্গে কিন্তু ভারত সরকারের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, যেই চুক্তি অনুযায়ী ভারত সরকারকে রাওয়ান্ডা সরকার এই সলমান খানকে ফেরত দিতে বাধ্য ছিল না। কিন্তু যেহেতু নরেন্দ্র মোদীর সাথে রাওয়ান্ডার অত্যন্ত ভালো সম্পর্ক, এর ফলেই কিন্তু রাওয়ান্ডা সরকার কার্যত সলমান খানকে ভারতের হাতে তুলে দিল, যা নিঃসন্দেহে ভারতের ডিপ্লোম্যাটিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। রাওয়ান্ডাও এক্ষেত্রে একটি স্টেটমেন্ট জারি করেছে। তারা নিখাদ ইংরাজিতে বলেছে যে রাওয়ান্ডা ইজ নট এ সেফ হেভেন ফর টেরোরিস্ট। অর্থাৎ তারা পরিষ্কারভাবে বলেছেন সন্ত্রাসবাদীদের জন্য রাওয়ান্ডা কোনো জায়গা বা স্বর্গ হতে পারে না। এবং একটি ভিডিও বার্তায় তারা বলেছে সলমান খান ট্রান্সফর্মড অকার্ড দিস মর্নিং টু ইন্ডিয়া। তারা ইন্ডিয়ার হাতে সলমান খানকে কিন্তু তুলে দিয়েছে, সেই ভিডিও হয়তো আপনারা দেখতেই পাবেন। অর্থাৎ একদিকে যখন সামরিক শক্তিতে ভারতবর্ষ নিঃসন্দেহে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশকে কার্যত টেক্কা দিয়েছে, ঠিক অন্যদিকে ডিপ্লোম্যাটিক চালে আফ্রিকার ছোট্ট একটা দেশ থেকে ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ফিরিয়ে নিয়ে আসা ভারতে
তা কিন্তু ভারত সরকারের একটা মাস্টার স্ট্রোক বলা যায়। কিভাবে দেখছেন আপনারা এই দুই ঘটনা নিঃসন্দেহে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।